প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যে টান টান উত্তেজনাপূর্ণ হাড্ডাহাড্ডি লড়াইটা দেখার অপেক্ষায় ছিল সমর্থকরা, সেটা থেকে তো তারা বঞ্চিত হয়েছেই। একেবারে এই টুর্নামেন্টের বলতে পারেন সবচেয়ে ম্যারে ম্যাচটাই হয়েছে এই প্রথম কোয়ালিফায়ারটায়। মানে এই আরসিবি আর পাঞ্জাব কিংস দুই টিমই তো একেবারে ডমিনেটিং ক্রিকেট খেলে, দুর্ধর্ষ ক্রিকেট খেলে এই গোটা সিজনে তারা মানে প্রথম দুইয়ে নিজেদের স্পটটা কনফার্ম করেছিল। তো সেই জায়গা থেকে এইরকমভাবে একটা টিম, তাও আবার নিজেদের ঘরের মাঠে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে, এটা তো মানে আপনি বা আমি কেউই প্রত্যাশা করিনি। হ্যাঁ, আমি এর আগে ডেফিনেটলি অ্যানালাইসিস করতে গিয়ে বলেছিলাম যে আরসিবি এই ম্যাচটা জেতার চান্স বেশি। মানে অতীত রেকর্ড থেকে শুরু করে বা আর কি আপনি যদি মানে ডেটা নিয়ে আর কি অ্যানালাইসিস করে দেখেন, সব কিছুই তাদের পক্ষেই যাচ্ছিল। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে পাঞ্জাব কিংস এইভাবে একেবারে আত্মসমর্পণ করে ফেলবে এই মানে আরসিবির সামনে। তো এই জায়গায় আমি মনে করি পাঞ্জাব কিংসের হারের পেছনে যে পার্টিকুলার রিজনগুলো ছিল, তাদের টপ অর্ডার, মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডার কোনো মানে খাত থেকেই তারা কিন্তু একেবারে ন্যূনতম কন্ট্রিবিউশন পায়নি। তাদের ব্যাটাররা টপ টু বটম একদম টোটালি ফেল করেছে। ওই জায়গায় পাঞ্জাব কিংসের লাইন আপের মাত্র 3জন ব্যাটার ওই মানে ডাবল ডিজিটে পৌঁছেছে, ওই প্রভ সিমরান সিং, মার্কাস টয়নিস আর শেষের দিকে আজমাতুল্লাহ ওমরজাই। আর এছাড়া আপনি যদি তাদের পার্টনারশিপের দিকে তাকান, পার্টনারশিপ তো একেবারেই সেরকম গড়ে ওঠেনি, একটা 20+ রানের পার্টনারশিপও গড়ে ওঠেনি। তো এই জায়গা থেকে এরকম যদি অবস্থা হয়, তাহলে সেখানে একটা টিম যে 100 রানের গন্ডিটা টপকেছে, সেটাই তো আর কি তাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কোনো ব্যাটারেই ন্যূনতম প্রতিরোধটুকু গড়ে তুলতে পারেনি, একেবারে পরিকল্পনাহীন ব্যাটিং করেছে ওই জায়গায় পাঞ্জাব কিংস। আর এছাড়া আমি বলবো পাঞ্জাব কিংসের কিন্তু মানে লাইন আপটা বাঁচতে বা আর কি বলতে পারেন একাদশ বাঁচতেও কিন্তু ডেফিনেটলি ভুল হয়েছে। এই রকম একটা উইকেটে, যেখানে আমি এর আগের দিন ম্যাচটা অ্যানালাইসিস করতে গিয়ে বলছিলাম প্রি অ্যানালাইসিসের সময়, যে এই মানে মূল্যানপুরে যে কাইন্ড অফ নেচারের সার্ফেস আমরা দেখেছিলাম এই গ্রুপ পর্বের 4টা ম্যাচে, সেখানে স্পিনাররা কিন্তু ডেফিনেটলি অনেক বড় একটা রোল প্লে করছে। এই পিচ কিন্তু ডেফিনেটলি স্পিনারদের অনেকটাই অ্যাসিস্ট্যান্স করে, আর সেটা কিন্তু প্রথম ইনিংসে সুয়াস শর্মা খুব ভালোভাবে দেখিয়ে দিলেন তার কার্যকারিতাটা। তো এই জায়গায় পাঞ্জাব কিংসের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে তারা একটা সাহসী একাদশ বাঁচতে পারেনি। ইউজবেন্দ্র চাহালকে তাদের ডেফিনেটলি কিন্তু এই জায়গায় রাখাটা উচিত ছিল। ইভেন তাকে আমি সাবস্টিটিউট হিসেবে ভেবেছিলাম, পরবর্তীতে তিনি আসতে পারেন ইম্প্যাক্ট সাব হিসেবে, কিন্তু পরে যখন তাদের সাবস্টিটিউট লিস্টটা দেখলাম, সেখানেও তার নামটা না দেখে আমি বেশ চমকে গেছিলাম। ইউজি চাহাল থাকলে কিন্তু ডেফিনেটলি এই পিচে তিনি একটা কামাল দেখাতেও পারতেন। এই 101 রান নিয়েও পাঞ্জাব কিংস কিন্তু একটু লড়াই হলেও করতে পারত, যে পার্টিকুলার কাজটা কিন্তু তারা এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করে দেখিয়েছিল। ওই 111 রান তুলেও কিন্তু তারা অপ্রত্যাশিতভাবে কেকেআরকে এই মাঠেই কিন্তু হারিয়েছিল, আর সেটা ইউজি চাহালের সৌজন্যেই। আর ইউজি চাহালকে আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে চেন্নাই সুপার কিংসের এগেনস্টে ওই চিদম্বরম স্টেডিয়ামে, মানে যেটা চেন্নাইয়ের হোম গ্রাউন্ড, সেখানেও কিন্তু তিনি মানে খুবই সারপ্রাইজিংলি হ্যাট্রিক করে 4টা উইকেট তুলে পাঞ্জাবের ম্যাচ জয় অনেক কার্যকরী ভূমিকা পালন করেছিলেন। এই টাইপের উইকেট আমি দেখেছি লেগ স্পিনাররা বা পার্টিকুলারলি মানে এরকম একজন অভিজ্ঞ স্পিনার, তিনি মানে সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা যেখানে করতে পারতেন, তো সেখানে তাকে মানে টিম না রেখে মানে প্রথম একাদশে না রাখলেও সাবস্টিটিউট বেঞ্চে ডেফিনেটলি তাকে রাখা উচিত ছিল, যাতে তাকে পরবর্তীতে ইম্প্যাক্ট সাব হিসেবে দলে নিযুক্ত করতে পারে। আর এরপর আলাদা করে মেনশন করতেই হবে জশ হেজেলউডের করা তার প্রথম 2 ওভারের কথা, যেখানে ইনিংসের 4th ওভারে বল করতে এসে তিনি পাঞ্জাবের ইনফর্ম ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের উইকেটটা তুলে নিয়েছিলেন। মানে শ্রেয়াস আয়ারের যেটা সবচেয়ে বড় দুর্বলতার জায়গা, ওই গুড লেংথ কিংবা হার্ড লেগ ওই জোনটাতেই বল ফেলে আয়ারকে পুরোপুরি ডিসিভ করলেন এই জশ হেজেলউড। আর মানে ইনিংসের ওই পাওয়ার প্লে লাস্ট ওভারে, যেখানে তারই স্বদেশী ওই জশ ইংলিশ, তিনিও কিনা দুর্দান্ত ছন্দে ছিলেন, এর আগের ম্যাচে 73 করে পাঞ্জাবকে ম্যাচ জিতিয়েছিলেন, তো তার উইকেটটাও একদম সেট ট্র্যাপেই তুলে নেন এই জশ হেজেলউড। মানে একদম শর্ট অফ দ্য লেংথ একটা ডেলিভারি করে মানে তাকে শর্ট খেলতে বাধ্য করলেন ওই ডিপ স্কোয়ার লেগের দিকে, আর ওখানে একটা ফিল্ডারও তিনি সেট করে রেখেছিলেন। তো যার ফলে ওই অঞ্চলে ক্যাচ দিয়ে এই ইংলিশ যখন ফেরত চলে যান, 38-4 হয়ে যায় পাঞ্জাবের স্কোরটা। ওইখানেই বলতে গেলে পাঞ্জাবের মিডিল অর্ডার ভাঙার কাজটা শুরু করে দিয়েছিলেন এই জশ হেজেলউড। আর তার উপর কাইল জেমিসন, যিনি মানে বেশ টাফ টাইম দিয়ে দিয়েছিলেন তার প্রথম 2 ওভারে, সেই তিনি কিনা পাওয়ার প্লের একদম লাস্ট ওভারে এসে যখন 21টা রান বিলিয়ে দিলেন ওই ফিল সল্ট আর মায়াঙ্ক আগারওয়ালের কাছে, ওখানেই বলতে গেলে পাঞ্জাব কিংস মানে যেটুকু আর কি তারা ম্যাচে ফেরার স্বপ্ন দেখেছিল ওই মাঝের 2টা ওভারের সৌজন্যে, পুরোপুরি আর কি টোটালি আউটপ্লেড হয়ে গেল তারা। আর এরপর তো ফিল সল্টের ওই দানবীয় ব্যাটিং, মাত্র 27 বলে তিনি অপরাজিত 56 রানের যে ইনিংসটা খেলেন, একেবারে জাস্ট রোলার কোস্টার চালিয়ে দিলেন পাঞ্জাবের বোলারদের উপর দিয়ে। আর তাকে কিন্তু ওই জায়গায় খুব ভালো মতো একটা সাপোর্ট দিয়েছে মায়াঙ্ক আগারওয়াল। তিনি খুব বেশি রান হয়তো করেননি, 19টা রান করেছেন, কিন্তু ওই 19টা রান কিন্তু আমি বলবো অমূল্যর থেকে অমূল্য ছিল। তাদের মধ্যে যে 54 রানের পার্টনারশিপটা গড়ে উঠেছিল সেটা বিল্ড আপ করার জন্য, ওই পার্টনারশিপটা যদি ওই মোমেন্টে গড়ে না উঠতো, তাহলে কিন্তু আরসিবির অবস্থা ওই গ্রুপ পর্বের কেকেআরের মতো হলেও হতে পারতো। কেকেআরেরও কিন্তু ওই 111 না 12 রান চেস করতে গিয়ে তাদেরও একটা পার্টনারশিপ হয়ে গেছিলো 50+ রানের, কিন্তু তারপরে হঠাৎ করে তারা যে 7 রানের মধ্যে 5টা উইকেট খুইয়ে ফেলেছিল অপ্রত্যাশিতভাবে, আর সেটা ডেফিনেটলি হয়েছিল ইউজি চাহালের জন্যই। ওই রকম একটা আরসিবির ইনিংসও কিন্তু হওয়ার আশঙ্কা ছিল বিরাট কোহলির উইকেটটা চলে যাওয়ার পর। তখন কাইল জেমিসন পার্টিকুলারলি যেভাবে আর কি মানে টাফ টাইম দিয়েছিলেন আরসিবির ব্যাটারদের, তো সেইটা যখন হতে দেননি ওই মানে ফিল সল্ট আর মায়াঙ্ক আগারওয়াল, পার্টিকুলারলি মায়াঙ্ক আগারওয়ালের উইকেটের এক পাশ আগলে রেখে
যে ধৈর্যশীল ব্যাটিং আর ফিল সল্টকে বড় শট খেলার সুযোগ করে দেওয়া, ডেফিনেটলি মায়াঙ্ক আগারওয়ালের এই কন্ট্রিবিউশনটাও অনেক আর কি অমূল্য হয়ে থাকবে বলে আমি মনে করি। আর এরপর তো বাকি কাজটা ওই রজত পাতিদারের করতে একেবারেই কোনো রকম ভুল হয়নি। আর আমি মনে করি এই জায়গায় সুয়াস শর্মা, যিনি এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ সিলেক্টেড হয়েছেন, মানে আমি ওই যে কারণেই বলছিলাম সুয়াস শর্মার এই পারফরমেন্সটাই কিন্তু বলে দেয় এই পার্টিকুলার মূল্যানপুরের এই সার্ফেসটায় স্পিনাররা কতটা অ্যাসিস্ট্যান্স পাচ্ছে। ওই জায়গায় 48-4 হয়েছিল পাঞ্জাব কিংসের স্কোরটা, মানে 48-4 আগেই 38 রানের মধ্যেই 4টা উইকেট খুঁয়ে ফেলেছিল। ওই পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে জশ হ্যাজেলউডকে যে কাউন্টার অ্যাটাক করে একটা 4 আর একটা ছক্কা মেরে দিয়েছিলেন ওই জায়গায় ওই মার্কাস স্টয়নিস। তারপর তো বলতে গেলে পাঞ্জাব মনে হচ্ছিল যেন ম্যাচটা ফিরলেও তারা ফিরতে পারে যখন স্টয়নিস আর শশাঙ্ক সিংয়ের মতো দুইজন অভিজ্ঞ ব্যাটার রয়েছে। কিন্তু ওই জায়গাতেই মানে যেটুকু তারা ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিল সেটাই তারা ওই জায়গায় পুরোপুরি ধূলিসাৎ হয়ে যায় ওই পার্টিকুলারলি ওই মানে সুয়াস শর্মার জন্য। তিনি ওই মিড ফেজে এসে যে 3টা উইকেট তুলে নিলেন তার প্রথম 2 ওভারের মধ্যেই, ওইখানেই পাঞ্জাব কিংস মানে যেটুকু আর কি ম্যাচে কামব্যাকের স্বপ্ন দেখছিল ওই মার্কাস স্টয়নিসের মানে কাউন্টার অ্যাটাকের সৌজন্যে পুরোপুরি আর কি টোটালি আউটপ্লেড হয়ে গেল। 60 রানের ভেতরেই তারা যখন 7খানা উইকেট হারিয়ে ফেললো। আমার কাছে মনে হয় এই পার্টিকুলার কয়েকটা রিজনের জন্যই এই ম্যাচে মানে এত একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানে লড়াই হবে সবাই যেটা আশা করেছিল সেটা তো হলোই না, উল্টে পাঞ্জাব কিংস একবারে নিজেদের ঘরের মাঠে চূড়ান্তভাবে বিধ্বস্ত হয়ে মানে বলতে পারেন এই টুর্নামেন্টের সবচেয়ে খারাপ ক্রিকেটটা তারা এই ম্যাচে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলে এখন মানে আর কি নিজেদেরকে হারিয়ে খুঁজছে। তাদের সামনে এখনও স্টিল একটা সুযোগ রয়েছে সেকেন্ড কোয়ালিফায়ারে খেলে ফাইনালের টিকিটটা নিশ্চিত করার। দেখা যাক পাঞ্জাব কিংস মানে ভালোভাবে ফিরতে পারে কিনা দুদিন পরে। আপনারা একমত হবেন আমার সাথে, নাকি আপনারা মনে করেন পাঞ্জাব কিংসের হারের পিছনে আরও অন্য কোনো রিজন ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।